পশ্চিমবঙ্গের এক নিভৃত পল্লী, যার নাম কৃষ্ণপুর। এই গ্রামটি তার শান্ত সৌম্য পরিবেশ, দিগন্ত বিস্তৃত সবুজ ধানক্ষেত আর ছোট ছোট মাটির বাড়িগুলোর জন্য বিখ্যাত ছিল। তবে গ্রামের এক প্রান্তে ছিল একটি বিশাল আকার, জীর্ণ এবং পরিত্যক্ত বাড়ি, যা প্রায় অর্ধ শতাব্দী ধরে লোকচক্ষুর আড়ালে দাঁড়িয়েছিল। বাড়িটির দেয়ালের পলেস্তরা খসে পড়েছে, জানালার কাঁচগুলো ভেঙে গেছে আর দরজার কবাটগুলো ভাঙা অবস্থায় ঝুলে আছে। এর ছাদে বট অশ্বত্থের চারা গজিয়ে উঠেছে, যার শিকড়গুলো দেয়াল ফোঁড়ে মাটির গভীরে প্রবেশ করেছে। গ্রামের প্রবীণদের বিশ্বাস ছিল যে এই বাড়িতে অশুভ আত্মারা বসবাস করে, আর তাই কেউ দিনের আলোতেও বাড়িটির ত্রিসীমানায় ঘেঁষতে সাহস পেত না। বাড়িটিকে ঘিরে ছিল এক গা ছমছমে রহস্যের জাল, যা গ্রামের আনাচে কানাচে ছড়িয়েছিল। এই গ্রামেরই ছেলে রফিক, যে শহরে পড়াশুনো করে সম্প্রতি গ্রামে ফিরেছে। সে ছিল আধুনিক মনস্ক, বৈজ্ঞানিক সম্মত চিন্তাভাবনায় বিশ্বাসী এক যুবক। ভূতের গল্প, অলৌকিক ঘটনা, এসব কিছুকেই সে কুসংস্কার বলে উড়িয়ে দিত। বন্ধুদের আড্ডায় প্রায়শই এই ভুতুড়ে বাড়ির গল্প উঠত, আর রফিক তখন জোর গলায় বলতো যে এসবই মানুষের মনের ভুল। সেদিন বন্ধুদের সাথে তার বাজি লেগে গেল। বাজিটা ছিল এই যে রফিককে এক রাত ওই পরিত্যক্ত বাড়িতে কাটাতে হবে। রফিক তার পৌরুষত্ব প্রমাণ করার জন্য চ্যালেঞ্জটা গ্রহণ করল। তার মনে তখন এক ধরনের তীব্র উত্তেজনা, সেই রহস্যের পর্দা উন্মোচন করার এক তীব্র আকাঙ্ক্ষা। সে মনে মনে হাসছিল। কাল সকালে সে তার বন্ধুদের বোকা বানিয়ে তাদের কুসংস্কারের প্রতি উপহাস করবে। অন্ধকার ঘনিয়ে এলো। কৃষ্ণপুরের আকাশে পূর্ণিমার চাঁদ উঠল। তার ফ্যাকাশে আলোয় গ্রামের পথঘাটগুলো এক অদ্ভুত রহস্যময় রূপ ধারণ করল। দূরে শেয়ালের ডাক আর ঝিঝি পোকার এক একঘেয়ে আওয়াজ রাতের নিস্তব্ধতাকে আরও বাড়িয়ে দিচ্ছিল। হাতে একটি পুরনো মরিচা পড়া লণ্ঠন নিয়ে রফিক সেই বাড়ির দিকে রওনা দিল। তার মনে তখন এক মিশ্র অনুভূতি। একদিকে বন্ধুদের কাছে জেতার আনন্দ, অন্যদিকে অজানার প্রতি এক চাপা উত্তেজনা। বাড়িটির চারপাশের গাছপালাগুলো যেন প্রেতাত্মার মতো নীরব দাঁড়িয়েছিল। তাদের লম্বা লম্বা ডালপালাগুলো শুকনো পাতার ওপর অদ্ভুত দীর্ঘ ছায়া তৈরি করছিল। এক হিমশীতল বাতাস তার গা ছুঁয়ে গেল। মচমচ শব্দ করে রফিক বাড়ির প্রধান ফটক পেরিয়ে ভেতরে প্রবেশ করল। বাড়ির ভেতরে ঢোকা মাত্রই একটা তীব্র ঠান্ডা স্যাঁতস্যাঁতে গন্ধ তার নাকে এসে লাগল, যা পুরনো কাঠ, ধুলো আর এক ধরনের পচা ফুলের গন্ধের মিশ্রণ। ধুলো আর মাকড়সার জালে ঢাকা ছিল প্রতিটি কোণা, যেন সময় এখানে থমকে গেছে বহুকাল আগে। রফিক একটি বড় হলঘরের মধ্য দিয়ে হেঁটে ভেতরের একটি অপেক্ষাকৃত কম ক্ষতিগ্রস্ত ঘরে প্রবেশ করল। ঘরটি ছিল অন্ধকারাচ্ছন্ন, কেবল লণ্ঠনের ম্লান আলোয় কিছু জিনিসপত্র আবঝাভাবে দেখা যাচ্ছিল। ঘরের মাঝখানে একটি বিশাল আকারের কালো হয়ে যাওয়া কাঠের চেয়ার ছিল, যার গায়ে খোদাই করা ছিল অদ্ভুত কিছু নকশা। রফিক সাহসের সাথে সেই চেয়ারে গিয়ে বসল। বসার সাথে সাথেই ঘরের মধ্যে বাতাসের একটি শীতল প্রবাহ বয়ে গেল, যেন অদৃশ্য কেউ তার পাশ দিয়ে হেঁটে গেল। লণ্ঠনের ম্লান আলোটি কাঁপতে শুরু করল, আর দেওয়ালের পুরনো ঝাপসা ছবিগুলো, যেখানে কিছু অপরিচিত মানুষের হাসি মাখা মুখ দেখা যাচ্ছিল, যেন তার দিকে তাকিয়ে বিদ্রূপের হাসি হাসছিল। রফিকের শরীর হালকা কেঁপে উঠল,
কিন্তু সে নিজেকে বোঝালো যে এটা তার মনের ভ্রম ছাড়া আর কিছুই নয়। রাত যত গভীর হতে লাগলো ততই অদ্ভুত এবং অলৌকিক ঘটনা ঘটতে শুরু করল। প্রথমে রফিকের পাশের একটি বন্ধ ঘর থেকে পুরনো দিনের এক মিষ্টি গানের সুর ভেসে আসলো, যেন কেউ অনেক দিন ধরে ব্যবহৃত হয়নি এমন একটি হারমোনিয়াম বাজাচ্ছে। সুরটা এতটাই স্পষ্ট ছিল যে রফিক চমকে উঠল। এই সুর সে তার ঠাকুমার মুখে শুনেছিল, একটি পুরনো দিনের কীর্তন গান। সে লণ্ঠন নিয়ে সেই ঘরের দিকে গেল। দরজাটি ঠেলতেই ক্যাচ করে খুলে গেল, কিন্তু ভেতরে প্রবেশ করে সে দেখল ঘরটি সম্পূর্ণ খালি। কোথাও হারমোনিয়াম তো দূরের কথা, কোনো বাদ্যযন্ত্রেরই চিহ্ন নেই। সুরটা তখন থেমে গিয়েছিল। রফিকের মনের কোণে একটা অজানা ভয় উঁকি মারল। এরপর হঠাৎ করেই দোতলার সিঁড়িতে পায়ের ভারী শব্দ শোনা গেল, যেন কেউ ধীর পায়ে ওপরে উঠছে বা নামছে। শব্দগুলো এমন ছিল যেন কোনো ভারী বস্ত্র পরিহিত কেউ কাঠের সিঁড়িতে পা ফেলছে। রফিক দ্রুত সিঁড়ির দিকে তাকালো, কিন্তু সেখানেও কেউ ছিল না। তার গায়ে কাঁটা দিয়ে উঠল। সে বুঝতে পারল এই ঘটনাগুলো কেবল তার মনের ভ্রম ছাড়া আর কিছুই নয়, এখানে সত্যিই কিছু ঘটছে। সবচেয়ে ভয়ঙ্কর ঘটনাটি ঘটল যখন রাত প্রায় 2টো। রফিক যে ঘরে বসেছিল সেই ঘরের একপাশে একটি বিশাল আকারের কাঠের ফ্রেমে বাঁধানো পুরনো আয়না ছিল। আয়নাটি দীর্ঘদিনের ধুলো আর নোংরায় অপরিষ্কার ছিল। তার পৃষ্ঠে অসংখ্য দাগ। রফিক যখন ভাবছিল যে সে আর কতক্ষণ এভাবে বসে থাকবে, ঠিক তখনই সেই আয়নাটি যেন ভেতর থেকে জ্বলে উঠল। আয়নার ভেতরের কালো অংশটি ধীরে ধীরে পরিষ্কার হতে শুরু করল, আর তার মধ্যে একটি আবছা ছায়া দেখা গেল। ছায়াটি ধীরে ধীরে স্পষ্ট হতে লাগল এবং একসময় একটি বৃদ্ধা মহিলার মুখাবয়ব ধারণ করল। মহিলাটির চোখগুলো ছিল গভীর কালো গর্তের মতো, যেখানে কোনো প্রাণ ছিল না, কেবল এক অপার্থিব শূন্যতা। তার ঠোঁটের কোণে ছিল একটি কুৎসিত বিভীষিকাময় হাসি, যা রফিকের অন্তরাত্মা পর্যন্ত কাঁপিয়ে দিল। মহিলাটি আয়নার ভেতর থেকে সরাসরি রফিকের দিকে তাকিয়ে সেই বিদ্রূপের হাসি হাসল। তার সেই হাসি যেন রফিকের হাড় পর্যন্ত কাঁপিয়ে দিল। এই আয়নায় এর আগে নাকি ওই বাড়ির শেষ মালকিন আত্মহত্যা করেছিলেন, এমন গুজব গ্রামে প্রচলিত ছিল। এই দৃশ্য দেখে রফিকের সারা শরীর জমে গেল। তার মস্তিষ্ক কোনো কাজ করছিল না, কেবল একটি কথাই তার মনে বারবার ঘুরছিল, পালাও। সে তার জীবনে এতটা ভয় আর কখনো অনুভব করেনি। তার হাত থেকে লণ্ঠনটি পড়ে গেল, কাঁচ ভেঙে আলো নিভে গেল। ঘোর অন্ধকারে কেবল আয়নার সেই আলোকিত মুখটি তখনও দৃশ্যমান, যা যেন আরও বিকট হয়ে উঠেছিল। রফিক আর এক মুহূর্ত সেখানে অপেক্ষা করার সাহস পেল না। তার পা যেন নিজে থেকেই চলতে শুরু করল। সে প্রাণপণে দৌড়ে বাড়ির বাইরে বেরিয়ে আসলো। পেছনে ফেলে আসলো সেই ভুতুরে বাড়ি আর তার অশুভ আত্মা। সে পেছনে ফিরে তাকানোরও সাহস পেল না, কেবল অন্ধের মতো দৌড়াতে লাগল। পরের দিন সকালেই কৃষ্ণপুরের গ্রামের মানুষ রফিককে তার বাড়ির সামনে অজ্ঞান অবস্থায় পেল। তার শরীর ছিল ঘামে ভেজা, চোখগুলো লাল আর মুখে ছিল গভীর আতঙ্কের ছাপ। সে অনর্গল কিছু অস্পষ্ট কথা বলছিল, আয়না, হাসছে, ওই মহিলা। সে সুস্থ হওয়ার পর গ্রামের সবাইকে তার ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা বলল। এরপর থেকে কেউ আর সেই পরিত্যক্ত বাড়ির ত্রিসীমানায়ও ঘেঁষেনি। এমনকি দিনের বেলায়ও গ্রামের কেউ ওই বাড়ির রাস্তা দিয়ে যেতে ভয় পেত। কৃষ্ণপুরের সেই পুরনো বাড়িতে আজও কেউ যায় না। রাতের বেলায় সেখান থেকে আজও নাকি অদ্ভুত শব্দ ভেসে আসে, কখনো হারমোনিয়ামের সুর, কখনো পায়ের শব্দ, আবার কখনো অস্পষ্ট ফিসফিসানি। আর পূর্ণিমার রাতে আয়নার মধ্যে সেই বৃদ্ধা মহিলার প্রেতাত্মার ছায়া নাকি আজও দেখা যায়। গ্রামের মানুষ বলে ওটা নাকি বাড়ির পুরনো মালকিনের আত্মা, যারা তাদের বাড়িতে কোনো আগন্তুককে সহ্য করতে পারে না। ভুতুরে বাড়ির রহস্য আজও অমীমাংসিতই রয়ে গেছে, আর কৃষ্ণপুরের রাতের আকাশ আজও সেই বাড়ির দিকে তাকালে যেন এক অজানা ভয়ে কেঁপে ওঠে। রফিকের অভিজ্ঞতা গ্রামের মানুষের বিশ্বাসকে আরও সুদৃঢ় করেছে, আর সেই বাড়িটি এখন কেবল একটি পরিত্যক্ত কাঠামো নয়, বরং এক জীবন্ত কিংবদন্তিতে পরিণত হয়েছে।